স্বচ্ছলতা আনতে বিদেশ গিয়ে যৌন নির্যাতন ও মারধরের শিকার ৩ বছরে প্রবাসী নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৫৭%। সুরক্ষা নিশ্চিত করে দক্ষতা উন্নয়নের পরামর্শ। যুক্তরাষ্ট্র থেকে ছিটকে পড়ছে চীনা পোশাক, বাজার দখলে এগিয়ে ভিয়েতনাম। বাংলাদেশ প্রবৃদ্ধির শীর্ষে থাকলেও ভোগাচ্ছে জ্বালানি সংকট, অর্থনৈতিক কূটনীতিতে জোর। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আর অপেক্ষায় থাকতে হচ্ছে না পণ্যবাহী জাহাজকে। গড় অবস্থানের সময় এখন শূন্যের কোঠায়। সরাসরি বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয়। ৩৫০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আখ মারায় ঠাকুরগাঁও সুগার মিল। বেশি দামের কারণে বিক্রি হচ্ছে না চিনিও। নীতি না বদলালে কমবে না লোকসান, বলছে কর্তৃপক্ষ। এবং চিপ নির্মাণ প্রতিষ্ঠান নেক্সপিয়ার ঘিরে বাড়ছে কূটনৈতিক যুদ্ধ। ক্ষতির মুখে বৈশ্বিক গাড়ি নির্মাণ শিল্প। চীন ও ডাচ সরকারের আলোচনার পরও কাটেনি সংকট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। খাবার না দেয়া, মারধর করা, ধর্ষণ কিংবা যৌন হয়রানি, ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশ গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন বহু নারী। কেউ আবার ফিরছেন লাশ হয়ে। এসব ঘটনার মধ্যে গেল ৩ বছরে প্রবাসে যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৫৭%। এই ছন্দপতন ঠেকাতে নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। ওয়াশিং মেশিনের ভিতরে যাতায়াতে ধরছে, ওরে মারে করে চিকুর দিছি, ঘরে কইছে কয় তুই তো এখনো মরস নাই। ম্যাডাম এক জায়গায় গেছে, সুযোগ পাইলেই ডাক দিব এদিকে আয়। ভাগ্য বদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প। এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি। গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা। দেয়া হতো না খাবার, চলতো মারধর ও যৌন হয়রানি। প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের। ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রুমে আসে কেন, আমরা কিন্তু আমরা এই ধরনের তা পছন্দ করি না। ভাই গেছে এমনি কি হয়েছে, কিছু হবে না, তোর আমি টেহাদে রাখিনি। কোনো একটা বাড়ি নাই, শুধু হলো মরুভূমি। তখন তো আরো ভয় করে। একদিনকে চুলার ভিতরে রান্না করতে যাই, এখানে আমার পুড়েই ফেলাইছে। কোনো মতে ফিরেছেন দেশে, তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য। প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি। দেশে ফিরে আইসা আমরা এখন মানুষের কাছে কাঙ্গালি হিসেবে থাকে, যেখানে যায় দূর দূর করে খেদায় দেয়। কাম ধরে তুবা করছে, আমরা আর বিদেশ যাবো না। বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা। বিএমইটির তথ্য, করোনার পর ২০২২ সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান। এরপর ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৩ বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৫৬.৬%। নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু। দীর্ঘ সময় কাজ করতে হয়, ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার। একই সাথে দক্ষতাটা বাড়ানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে, বহু মেয়ে আসলে যে ফেরত এসছে নানাভাবে অত্যাচারিতর মধ্যে অভিজ্ঞতা নিয়েও ফেরত এসছে। সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি। তাই যেসব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম, সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের। গার্মেন্টসে বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি না। আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে। বিদেশে যাবে, অবশ্যই কাজ করতে যাবে, কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম, আমি মনে করি সেটি ইতিবাচক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল ২১ বছরে প্রায় ১২.৫ লাখ নারী কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বাইরের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কে মোবারক উল্লাহ শিমুল। জনাব শিমুল, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা আমাদের সহকর্মী করার প্রতিবেদনটি দেখলাম, সেখানে যে বিষয়টা আসলে বলা হচ্ছে যে নারীরা তো আসলে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আসলে প্রবাসে যায় বা বিদেশ পাড়ি জমায়, কিন্তু সেখান থেকে এরকম তিক্ত অভিজ্ঞতা নিয়ে যখন ফিরতে হয়, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সময় টিভিকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার জন্য। আপনি নারী শ্রমিক প্রেরণের জন্য বাংলাদেশে ২০১৫ সালে সৌদি আরব এবং বাংলাদেশের একটা চুক্তি হয়। এই চুক্তির আলোকেই বাংলাদেশ থেকে নারী শ্রমিক
যাওয়া আরম্ভ হয়। প্রথমার্ধে 2015, 16, 17, 18 পর্যন্ত যেহেতু ফার্স্ট টাইম ছিল, তখন শ্রমিকদের নারী শ্রমিক প্রেরণের বিষয়টা খুব একটা জটিল ছিল এবং সেখানে কিছু অনিয়ম হয়েছিল। কিন্তু ক্রমান্বয়ে এটা যখন সাস্টেনেবল হচ্ছিল মার্কেটটা, এখন এটা সংখ্যা সৌদি আরবের পার্ট থেকেও এটাকে খুব শক্তভাবে মনিটর করতেছে এবং আমাদের সরকারও মোটামুটি আগের থেকে এখন খুব সতর্ক এই বিষয়ে। আর যেই প্রাইভেট সেক্টর এটা প্রমোট করতেছে, নারী শ্রমিকদেরকে পাঠাচ্ছে, তারা প্রথমার্ধেই কিছু অনিয়ম থাকলো, আমরা যে একবারই শুধু যে ধোয়া তুলসী পাতা তা না, আমরা যে আমাদের সাথে যারা এই সেবাতে যারা জড়িত আছে তারাও যে একবারে ভুল ত্রুটি করেনি তা ঠিক না। কিন্তু এই বিগত 4 বছর পর্যন্ত, লাস্ট 4 ইয়ার্স কি 5 ইয়ার্স, এটাকে যে পরিমাণ আগের যে বদনাম ছিল সে বদনামটুকু আস্তে আস্তে গুছিয়ে এটাকে এখন একটা পর্যায়ে নিয়ে আসছে, যেটা এখন যারা প্রফেশনালি হাউসমেটকে কর্মসংস্থানের ব্যবস্থা করে জিরো কস্ট মডিউলে, তাদের পক্ষ থেকে যেই সমস্যাগুলো হয় সেটা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। এখন আমাদের দেশে যেটা নেতিবাচক যে জিনিসটা আমরা জানতে পারি, আমরা চাই না যে 1% প্রবলেমটা হোক, 1% হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা এই জায়গাতে কেন পেরে যাচ্ছি না যে এই নারীরা এই বিদেশ যাওয়ার পূর্বে কিন্তু আমরা ক্ষুদ্র ঋণের দ্বারা ঋণ নিয়ে তারা পরিবার পরিচালনা করত, কিন্তু যখনই জিরো কস্ট মডিউলটা স্টার্ট হলো, অর্থাৎ এই গৃহকর্মীদেরকে গ্রাম থেকে শুরু করে মেডিকেল কাজ, পাসপোর্ট তৈরি করা, ম্যান পাওয়ার করা এবং এমপ্লয়ারের নিকট পৌঁছানো পর্যন্ত কিন্তু আপনার এই এজেন্সির দায়িত্ব এখনও আছে। সেখানে এই গৃহকর্মীরা বিদেশে গিয়ে যে পয়সা আয় করে মান্থলি 1,000 পরিমাণ, অর্থাৎ বাংলাদেশি 35 অথবা 40,000 টাকার মতো তারা পায়। এই টাকাটুকু কিন্তু আমাদের রেমিটেন্সে টোটালি কোনো জায়গাতে দিতে হয় না, হুন্ডির মাধ্যমে আসে না, এটা লিগেল ওয়েতে আসে। আবার আমরা যারা এই কর্মীদেরকে প্রেরণ করি জিরো কস্ট আমরা বলি, কিন্তু আমাদেরকে যে কমিশনটা দেয় সেটাও লিগেল ওয়েতে আসে। কিন্তু আমাদের দুঃখজনক হলো যে আমাদের যারা আমাদেরকে দেখভাল করবে, আমাদের দায়িত্ব নেবে, তাদের নিকট আমরা যদি যখনই আমরা গৃহকর্মী প্রেরণ করি তখন যদি প্রবলেম সৃষ্টি হয়, আমরা কি সে সহায়তা আমরা পাচ্ছি না। জনাব শিমুল, আমরা যে এরকম নারী শ্রমিক পাঠানো হচ্ছে এবং এটা পুরোটাই তো আমাদের অর্থনৈতিক চেইনের সাথে সম্পৃক্ত, কিন্তু আপনি দেখতে পারেন এই প্রতিবেদন আমরা দেখলাম যে নারী শ্রমিকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, 57% আমরা দেখলাম কমে গিয়েছে। এই কারণ কি আপনাদের কাছে? এটা আপনাকে এটা খুব ভাইটাল পয়েন্ট এই সময়ের জন্য। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব পাওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখলাম যতগুলি অর্থাৎ সমাজবাজার ব্যাপকতা, অর্থাৎ সমাজের সমস্যাটা কি সেটা নির্ধারণ না করে এটাকে সংকুচিত করার কথা আমি বলবো না, অর্থাৎ এটাকে হয়তো বা কোনোভাবে কার বুদ্ধিতে আমরা জানি না এমন কিছু পরিপত্র তারা জারি করেছে যার ফলে মহিলা গৃহকর্মীও যেতে চায় না। তার কারণ হলো হঠাৎ করে তারা বলল 1 বছর বা 2 বছর যদি কোনো মহিলা গৃহকর্মী যদি ওখানে কাজ করে থাকে, ভাষাগত সে এক্সপার্ট, সে অনেক কিছু জানে, সে স্কিল, সে যদি আবার যেতে চায়, আমাদের মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করছে তাকে 15 দিনের ট্রেনিং দিতে হবে। তো 3 দিনের ট্রেনিং দিতে হবে। আমরা যখন আন্দোলন করলাম লক্ষ্য করেছেন পুরুষ শ্রমিকের সংখ্যা কিন্তু বাড়ছে, এই জিনিসটা কিন্তু তাহলে এই যে নারী কমছে এবং পুরুষ বাড়ছে, এটা একমাত্র ট্রেনিং সিস্টেম। তার কারণ হলো যারা পুরানো যাচ্ছে তাদেরকে যে 1 বছর 2 বছর থাকার পরও তারা যে যাচ্ছে, সরকার এখানে বলতেছে যে তোমরা 15 দিন 3 দিন ট্রেনিং দিতে হবে। এই 3 দিনের ট্রেনিংয়ের যে ঘেরাকলটা এটা স্লট পেতে হয়, অর্থাৎ একটা হাউসমেট যখন যেতে চায় সে পুরানো হাউসমেট, কিন্তু এখানে 3 দিনের যে স্লট নিতে হলে মিনিমাম 1 মাস লাগে। তাহলে 1 মাসের পর্যন্ত সে অপেক্ষা করতে হয়। এই যে ধীরগতিতে যে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদের সরকারই এটা বাধা সৃষ্টি করছে বলবো না, তারা হয়তো তাদের ভালো দৃষ্টিকোণ থেকে দেখছে, কিন্তু এই ফাঁকে যখন এমপ্লয়ার যখন চাপ দিচ্ছে তখন ইথিওপিয়া এবং উগান্ডা থেকে হাউসমেট যাচ্ছে, আমাদের দেশে এখন আর যাচ্ছে না বললেই চলে। এটার জন্য আমাদের যেই আমলাতান্ত্রিক জটিলতা, বিশেষ করে কেন আমাদের প্রত্যাগত নারী কর্মী কেন আমরা বললাম ফার্স্ট দ্রুত মানে একটা সার্ভিস সেন্টার করে 1 দিনের ভিতরে তার পাসপোর্ট চেক করে তাকে তাদের ইমিগ্রেশন দেওয়া হোক, চলে যাক, কারণ সে তো 1 বছর ছিল, তার তো আর ইন্টারভিউ কোনো প্রয়োজন নাই। কিন্তু তবুও 1 দিনের জন্য আমরা বলছিলাম, সেটাও শোনা হয়নি। 3 দিনের এটা ইমপ্লিমেন্ট করছে, 3 দিনের কারণে তাদের প্রায় 1 মাসের পিছনে পড়ে যাচ্ছে, যার কারণে আজকে মহিলা মাইগ্রেশন যারা যাচ্ছে তারা কিন্তু নতুন খুব কম যাচ্ছে, যারা পুরানো যাচ্ছে তাদেরকে গভর্নমেন্টের এই যে বিধিটা, এই বিধির কারণে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে এবং আমাদের কাছ থেকে এটা চলে যাচ্ছে ইথিওপিয়া, চলে যাচ্ছে উগান্ডা, আদার্স কান্ট্রি। কারণ প্রতিযোগিতার বাজারের মধ্যে আপনার দিকে কেউ তাকাবে না, শুধু বাংলাদেশ দিকে তাকাই থাকবে তা না। এই জন্য আমাদের সরকার এই জায়গাতে বিশেষ করে পুরানো কর্মী যারা আছে তাদের বিষয়ে সদয় দৃষ্টি দেওয়ার জন্য আমি
আহ্বান জানাচ্ছি। জনাব শিমুল, আমরা নারী কর্মী কিংবা গৃহকর্মীর সংখ্যা যেখানে কমছে, সেখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো শ্রমের বাজার কি নারীদের জন্য তৈরি হচ্ছে কিনা, এবং এই নতুন শ্রমের বাজার তৈরিতে আপনাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের গভর্নমেন্টও আমরা দেখি আসার পর থেকেই নিত্য নতুন অনেক বাজার রিসার্চ করতেছে, ওপেন করতেছে, কিন্তু আসলে সরকার যেটা করতেছে আমরা দেখলাম এই 14-15 মাসে সরকার বলছেন পৃথিবীর কোথাও কোনো দেশেই সেন্ডিং কান্ট্রিতে আপনি দেখবেন পৃথিবীর কোনো সেন্ডিং কান্ট্রিতে কোনো গভর্নমেন্ট কোনো বিজনেস করে না, শুধু প্রাইভেট সেক্টরকে তারা সহায়তা করে। কিন্তু আমি দেখলাম এখানে দীর্ঘ 22 বছর আমার ব্যবসায়িক অবস্থান, আমি দেখলাম আমাদের একটা দেশ, যে দেশ ব্যবসা করতে চায়, অর্থাৎ বোয়েছেল নামে একটা প্রতিষ্ঠান আছে, আমরা তার বিরুদ্ধে না, কিন্তু যে কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে বোয়েছেলকে টানে। আমরা চাই যে প্রাইভেট সেক্টরকে তারা মনিটর করুক, আমরা তো তাদের আন্ডারে, তারা আমাদের অথরিটি, আমাদের যদি ভুল ত্রুটি থাকে তারা সংশোধন করবে। কিন্তু প্রাইভেট সেক্টরকে কোণঠাসা করে, প্রতিবয় লোকদের ইঙ্গিতে প্রাইভেট সেক্টরকে কোণঠাসা করে বোয়েছেলের মাধ্যমে গভর্নমেন্ট আজকে পর্যন্ত এই 14-15 মাসে কোনো দৃশ্যমান কিছু দেখাতে পারেনি। বাস্তবতা হলো আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি B2B পদ্ধতি, অর্থাৎ প্রাইভেট সেক্টরকে আপনি যদি কোনো আইন করতে হয়, কোনো বিধান করতে হয় এবং শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হয়, আপনি যদি মনে করেন যে দেশের রেমিটেন্স প্রবাহের উপর নির্ভরশীল যেহেতু এই দেশটা, তো সেক্ষেত্রে আপনি প্রাইভেট সেক্টরটাতে এটা প্রায় 1,60,00,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমাদের বদনাম থাকতে পারে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের যে অথরিটি আমাদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, অথরিটি যদি আমাদেরকে প্রমোট না করে, তাহলে আমরা কীভাবে বাজারগুলো সাস্টেনেবল করব? কোনো বাজারেই আজকে স্থিতিশীল না। বৈশ্বিক পরিস্থিতি বলেন, এবং বৈশ্বিক পরিস্থিতি খারাপ, একটু ভালোর দিকে আসলেও আমাদের জন্য কোনো মার্কেট এখনও খোলা উন্মুক্ত নেই। শুধু সরকার যখনই সম্ভাবনা কোনো দেশ আসে তখনই বোয়েছেলের সাথে চুক্তি করতে চায়। আমরা আসলে আপনার মাধ্যমে আমরা চাই যে আমরা আমাদের কারণে আজকে যে বিলিয়ন ডলার আসতেছে, এটা কিন্তু একমাত্র শুধু আপনার বৈদেশিক কর্মীদের সুনাম বললে হবে না, এদেরকে কারা পাঠিয়েছে? আমরা পাঠাইছি। আচ্ছা, আপনাদের কথা যখন বলছিলেন তখন একটু জানতে চাই, এই যে ভিসা সংক্রান্ত একটি বিষয় নিয়ে একটা আন্দোলন চলছে, একক ভিসা এবং গ্রুপ ভিসা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, এই সমস্যাটা আসলে কোথায়? এই সমস্যা আগে ছিল, অর্থাৎ আপনি দেখেন 2012 সালের 2013 সালের ঐবেশিয়া এবং মানব পাচার আইন এটা করছে আপনার আগের সরকার করার পর আগের সরকার এই দুঃসাহসক করে নেই যে এই জায়গাতে, অর্থাৎ রেমিটেন্স যুদ্ধে যারা যাবে প্রত্যাশী তাদের জায়গাতে ব্যারিকেড দিবে এবং প্রাইভেট সেক্টরকে কন্ট্রোনালিকে স্তব্ধ করে দিবে, এটা তারা চিন্তাও করে নেই। কিন্তু এই সরকার এসে এই পরিবর্তন জারি করেছে যে এখানে আগে ছিল 24 জন কর্মীকে আমরা একক বিষয় হিসাবে, আমরা ইন্ডিভিজুয়াল হিসাবে আমরা দেখতাম, অর্থাৎ 24 জনকে তারা কোনো রকম পারমিশন লাগতো না। কিন্তু এখন তারা বলতে চাচ্ছে যে 5 জনের পর্যন্ত একক ভিসা অনুমতি দেবে, কিন্তু 5 জনের পরে তারা দেবে না। তা এখন এই কারণে যে সৌদি একটা বিশাল একটা বাজার, এবং এইটা আমাদের কাছ থেকে, কারণ তারা তো আপনার নাজরানের একটা ভিসা রিয়াদে এসে আপনার 10টা ভিসা বলেন, 15টা ভিসা বলেন, তারা তো রেজিস্ট্রেশন ওই পর্যায়ে যাবে না। এই সত্যায়নের বিষয়টা নিয়েই আমাদের আজকে হাজার ভিসা আপনি এক্সপায়ার হয়ে যাচ্ছে, এবং এরা ঝুঁকিতে আছে। আমরা যেটা বলি সেটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট যদি এদিকে আটকা, দেখা যাচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে চলে যাবে, যেটা ইলিগেল, যেটা আমরা সমর্থন করি না। তো গভর্নমেন্টের উচিত এখানে কীভাবে শ্রমিক যাবে, শ্রমিক মাইগ্রেশন কস্ট নয়, শুধু শ্রমিক যাওয়ার সময়সীমা, অর্থাৎ এমপ্লয়ার কী চাই? এমপ্লয়ার চাই একজন শ্রমিক যাবে একটা টাইমের ভিতরে। জনশিমুল, সবশেষ ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে নারী শ্রমিক পাঠানোর পরে কি আপনাদের দায় এখানে মুক্ত হয়ে যায়? এখানে আসলে আপনাদের দায় কতটুকু কোন শ্রমিকের ক্ষেত্রে? এই প্রশ্ন কিন্তু সঠিক না। আপনি নিজে স্টাডি করে দেখেন, আপনাদের টিম নিয়ে, আপনাদের অনুসন্ধান টিম রয়েছে সাংবাদিকের, আপনি অনুসন্ধান করে দেখবেন কোনো এজেন্সি এই পর্যন্ত এই দায় এবার নেবে না, কেউ বলেনি। বরং 2013 সালের মানব পাচার আইনে লিগেলভাবে পাঠানোর পরও এই, আপনি জানেন ওই পার্টটা ডিপেন্ড করে সৌদি গভর্নমেন্ট এবং আমাদের দূতাবাস আছে এবং আমরা আছি। আমরা যখনই একটা মহিলা বিপদে পড়ে তখন আমরা তড়িৎ গতিতে অ্যাকশনে যাই, তাকে আনতে হবে, সমাধান করতে হবে। সমাধানের এই জায়গাতে আমরা আন্তরিক চেষ্টা করি, আমাদের যদি অর্থ লসও হয় আমরা চেষ্টা করি, কিন্তু সেই জায়গাতে মাঝে মধ্যে যেই ব্যান্ডেজটুকু দেওয়া হয় 3 দিনের মধ্যে আনতে হবে, সেটা আমাদের হাতে থাকে না অনেক সময়। তখন আমাদের এই এজেন্সির মালিকদেরকে জেল জুলুম পোহাইতে হয়। শত বাধা বিপত্তি অতিক্রম করুক, কিন্তু আমরা নারী শ্রমিকদের পুনর্বাসন ব্যবস্থা করতেছি। দায়ভার আমাদের মধ্যে নেই, এটা সঠিক না। আমরা শতভাগ, কারণ আইন আমাদেরকে ধরে। একটা মহিলা শ্রমিকের যদি কোনো প্রবলেম হয়, পুরুষ শ্রমিকের প্রবলেম হলেও আমার লাইসেন্সে গেলে এটা দায়িত্ব আমার, এবং আমি এটা পুনর্বাসন করব, আনবো, আমার সমস্ত লস এবং আমি এটা বহন করব। জনাব শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ।
আমরা কথা বলছিলাম এই সময়ের বাণিজ্য, আমাদের সঙ্গে ছিল মোবারক হোসেন শিমুল। আমরা তার সঙ্গে শ্রম বাজার নিয়ে কথা বলছিলাম। মার্কিন বাজারে দ্রুত কমেছে চীনা পোশাকের আমদানি, জায়গা দখলে সবচেয়ে এগিয়ে ভিয়েতনাম। দক্ষিণ এশিয়ার এই দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রপ্তানি অর্ধেক হলেও প্রবৃদ্ধিতে রয়েছে শীর্ষে। এ অবস্থায় বাজারে হিস্যা বাড়াতে অর্থনৈতিক কূটনীতির জোরদারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তবে জ্বালানি সংকট দূর আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হার না কমলে কোনো উদ্যোগে কাজে আসবে না বলে দাবি রফতানিকারকদের। চলতি বছরের আগস্ট পর্যন্ত তৈরি পোশাক আমদানি ৩.৩৩% বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিশ্বের শীর্ষ এই ধনী দেশে ক্রমেই কমেছে চীনা পোশাকের আধিপত্য। মার্কিন বাণিজ্য দফতর অটেক্সার তথ্য, গেল বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে চীন থেকে ১,০৭০ কোটি ৫৯,২১,০০০ ডলারের পোশাক আমদানি করেছে ওয়াশিংটন। সেখানে চলতি বছরের একই সময়ে তা নেমেছে ৭৯৭ কোটি ৩৫,২৬,০০০ ডলারে। শতাংশের হিসেবে কমেছে ২৫% বেশি। একদিকে একটু একটু করে বাড়ছে মার্কিন পোশাকের বাজার, অন্যদিকে কমছে রফতানিকারক দেশের তালিকায় শীর্ষে থাকা চীনের যোগান। তাহলে আধিপত্য বাড়ছে কার? এমন প্রশ্নের উত্তর রয়েছে অটেক্সার পরিসংখ্যানে। গেল মার্চে মার্কিন পোশাকের বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষ রফতানিকারক হয়ে ওঠে ভিয়েতনাম। এরপর বাড়তে থাকে ব্যবধান। গেল আগস্ট পর্যন্ত ৮ মাসে চীনের চেয়ে ৩০৮ কোটি ২২,৫৫৩ ডলার মূল্যের পোশাক বেশি রফতানি করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বছর ব্যবধানে ভিয়েতনামের রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৫.৭৩%। যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পোশাকের রফতানিও। চলতি বছরের প্রথম ৮ মাসে প্রবৃদ্ধি হয়েছে ১৯.৮৩%। এ সময়ে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৪ কোটি ২৮,৮৬,১৭৬ ডলারে। শুল্ক যুদ্ধের মধ্যে মার্কিন বাজার সম্প্রসারণে নীতি সহায়তা নিয়ে সরকারকে পাশে চান রফতানিকারকরা। গ্যাস সংকট, ব্যাংকগুলি চরম অসহযোগিতা করছে। আমরা যেটা বারবার আমরা বলার চেষ্টা করেছি যে সরকার, বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কোনোভাবেই মনে করছে না স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলা দরকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। সময়োপযোগী যে পলিসি দরকার সেটা করা দরকার, তাৎক্ষণিক পলিসি দরকার। রফতানি আয় বাড়াতে দুই দেশের অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একদিকে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, মানে বাংলাদেশের যে মিশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তো সেখানকার যে কমার্শিয়াল উইং, তো তাদেরকে আরেকটু অ্যাক্টিভেটেড করতে হবে। আর এর পাশাপাশি এই যে আমরা যদি এই ক্লজটা বসাতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পণ্য এবং সেক্ষেত্রে যে শুল্ক সুবিধা, এটা আমাদেরকে অন্যান্য বাজার অ্যাক্সেস করার ক্ষেত্রেও খুব একটা বড় রকমের সুবিধা দেবে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের বাজার বা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ক্লোজ অ্যালাই, তাদের বাজারেও তখন আমরা নেগোশিয়েট করতে পারবো। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে চতুর্থ অবস্থানে থাকা ভারত এ সময়ে প্রবৃদ্ধি রেখেছে 16.09%। আর বছর ব্যবধানে ইন্দোনেশিয়ার পোশাক রফতানি বেড়েছে 15.98%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। ডেলিভারিতে গতি আনার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানের সময় শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা বাল্ক ও কন্টেইনারবাহী জাহাজগুলো কোনো রকম অপেক্ষা না করে জেটিতে বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে শিপিং কোম্পানিগুলোর। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে ৫ থেকে ৭ দিন পর্যন্ত বহির্নোঙরে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্থিং পাওয়ার অপেক্ষায়। এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত ১৫টি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ধর্মঘট ছিল, এনবিআর কলম বিদ্যুৎ ছিল, ঈদ ছিল, সব কিছু মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে হবে না। কিন্তু সেটা ওভারকাম হয়ে গেছে। সেই ওভারকাম হওয়ার পিছনে ড্রাইডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী, ওদেরও আন্তরিক সদস্য ছিল। সব মিলিয়ে কিন্তু
এই সমস্যার সমাধান হয়েছে। তবে বন্দর কেন্দ্রিক রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজ জটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে। গত আড়াই মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহির্নোঙরে অপেক্ষা করতে হয়নি। দিনের প্রতি জোয়ারেই বহির্নোঙর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে। অক্টোবরে আমরা 18 দিনে নিয়ে এসেছি, আউটার অ্যাঙ্করেজে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি, এবং নভেম্বরে আমরা প্রায় 19 দিন নিয়ে এসেছি। আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য, বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য। অথচ বহির্নোঙরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে। বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা। একটা জাহাজ আগে যেভাবে 5 থেকে 6 দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো, তাহলে এটা বিশাল অঙ্কের টাকা যেত, প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো। এখন সেটা হচ্ছে না, এখন জাহাজ আসার সাথে সাথেই সেই জাহাজটা বার্দিং পাচ্ছে। অবশ্য জুলাই থেকে অক্টোবর গত 4 মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যও। এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন 12 লাখ কন্টেনার এবং 4 কোটি 52 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে 1422টি, যা গত বছরের এই সময়ের তুলনায় 11% বেশি। এখন জাহাজের টার্নারাউন্ড টাইম কমে গেছে, যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে, এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে, যার কারণ জাহাজের আপনার দ্রুত গতিতে জাহাজের অপারেশনটা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে করে 15টি জাহাজ প্রধান জেটিতে বার্থিং সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে উঠানামা হচ্ছে আমদানি রপ্তানির 8,000-এর বেশি কন্টেনার, আর 4,000 কন্টেনার ডেলিভারি হয় বন্দর থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গেল 15 মাসেও কাটেনি বেনাপোল বন্দরে বাণিজ্য স্থবিরতা। 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসের তুলনায় চলতি অর্থ বছরের 4 মাসে আমদানি কমেছে 55,072 মেট্রিক টন এবং রফতানি কমেছে 1,419 মেট্রিক টন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, গত বছরের 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেয়। এরপর থেকে লক্ষ্য করা গেছে ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতিতে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়েছে বাণিজ্য খাতে। এই পরিস্থিতি প্রায় 1.5 বছর পার হতে গেলেও পরিস্থিতি স্বাভাবিক করতে দুদেশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ লক্ষ্য করা না যাওয়ায় বাণিজ্য যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়নি, এবং বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বেনাপোল স্থল বন্দরের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি পরিমাণ ছিল 5,90,047 মেট্রিক টন। অপরদিকে 2025-26 অর্থ বছরে একই সময়ে 4 মাসে আমদানি পরিমাণ ছিল 5,34,975 মেট্রিক টন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের চাইতে 2025-26 অর্থ বছরে এসে আমদানি পরিমাণ কমেছে 55,072 মেট্রিক টন। অপরদিকে 2024-25 অর্থ বছরে প্রথম 4 মাসে রপ্তানি পরিমাণ ছিল 1,56,365 মেট্রিক টন। অপরদিকে 2025-26 অর্থ বছরে রপ্তানি পরিমাণ কমে দাঁড়িয়েছে 55,946 মেট্রিক টন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের চাইতে 2025 অর্থ বছরে এসে রপ্তানি পরিমাণ কমেছে 1,419 মেট্রিক টন। সাধারণ ব্যবসায়ীরা এবং বন্দর ব্যবহারকারীরা আমাদেরকে বলছেন যে কোন দেশের সরকার পরিবর্তন স্বাভাবিক। ভারতের সাথে রয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্ক এবং সৌহার্দ্য সম্প্রীত সম্পর্ক। সরকার পরিবর্তনে যাতে এই বাণিজ্য সম্পর্ক বা সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্কের কোনো বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে বেনাপোল বন্দর দিয়ে যে আমদানি রপ্তানি বাণিজ্য কমে এসেছে তার সর্বশেষ। বেনাপোল স্থল বন্দরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। 7,50,00,000 টাকা ব্যয়ে 3 বছর আগে দিনাজপুরের হিলিতে শুরু হয় মানব বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কারখানার নির্মাণ কাজ। তবে নির্ধারিত সময় পার হলেও নির্মাণ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের 32টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হাকিমপুর পৌরসভার হিলি ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামে নির্মাণ হচ্ছে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা ছাড়াও কৃষকদের জন্য কম খরচে উন্নত মানের সার সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়।
7,50,00,000 টাকা ব্যয়ে 2022 সালে মানববর্জ্য থেকে জৈব সার উৎপাদনকারী কারখানা স্থাপনের কাজ শুরু হয়। 9 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে প্রায় 3.5 বছর। কৃষকদের সার সংকট কমাতে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির নির্মাণ কাজ ছিল দীর্ঘদিন ধরে বন্ধ। আবারও কাজ শুরু হলেও কবে নাগাদ কারখানাটি উৎপাদনে যেতে পারবে সেটি নিশ্চিত করা যাচ্ছে না। মেশিন আসার পর চালু হলে তো সবাই আমরা জানতে পারবো, দেখতে পারবো। আর এটা জৈব সারটা তৈরি হলে আমাদের কৃষকের জন্য সবার জন্য একটা সুবিধা হবে। ফ্যাক্টরিটা চালু হলে সারটার আমরা পাবো, সুবিধা হবে আমাদের আর কি। সার যদি তৈরি হয় তা আমাদের এখানকার কৃষকেরা সবাই মোটামুটি কম দামে সার পাবে এবং আবাদ সুবাদ করতে আমাদের সুবিধা হবে। এখন আমাদের মেশিনপত্র সব আইছে, এখন এখানে একটা বিল্ডিং ফিল করব। এই বিল্ডিং করে মেশিনগুলো সব ঢুকাবো, ঢুকে সেটিং করব, এগুলাই কাজ আমার। কিছু কারিগরি জটিলতার কারণে নির্মাণ কাজ পিছিয়ে গেছে, তবে খুব শীঘ্রই নির্মাণ কাজ সম্পন্ন করে কারখানাটি চালু করা সম্ভব হবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। প্রজেক্টের যে যন্ত্রপাতিগুলো এগুলো অলরেডি বিদেশ থেকে চলে এসেছে, এগুলোর লাস্ট ইনস্টলেশন ফেজে আছে। এই অংশটুকু হয়ে গেলে আমাদের কাজটা শুরু হবে। তো এখানে আমাদের চাইনিজ টিম আছেন, যারা ঠিকাদারের পক্ষে চাইনিজ টিম আছেন, তারা আসবেন, তারা এসে কাজ করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন হয়তো নভেম্বরের মাঝামাঝি সময় তারা এখানে আসবেন। এসে তারা হয়তো 7 দিন বা 10 দিন সময় লাগবে আমাদের এই যে যন্ত্রপাতিগুলো ইনস্টলেশন করবেন। প্রকল্পটি চালু হলে কৃষকরা স্বল্প খরচে জৈব সার পাবেন এবং কমবে ফসলের মাঠে রাসায়নিক সারের ব্যবহার। পাশাপাশি মানববর্জ্য ব্যবস্থাপনায় আসবে বড় ধরনের পরিবর্তন। সময় সংবাদ, হিলি, দিনাজপুর। প্রায় 350 কোটি টাকা ঋণ আর অবিকৃত চিনি রেখে মাড়াই কার্যক্রমে যাচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল। এতে আবারও লোকসানের শঙ্কা করছেন চাষি ও মিল কর্তৃপক্ষ। খোদ কর্তৃপক্ষই বলছেন বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ না করার মাশুল গুনছেন তারা। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। 1956 সালে প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও সুগার মিল। মাড়াই কার্যক্রম শুরু হয় 1958 সালে। এরপর থেকেই আখ চাষের চাষিদের নানাভাবে উদ্বুদ্ধ করে আসছে কর্তৃপক্ষ। চাষিরাও লাভের আশায় আখ উৎপাদনের পর যোগান দিচ্ছে মিলে। তবে বছরের পর বছর লোকসান গুনছে মিলটি। এই সুগার মিলে উৎপাদিত চিনির দাম বাজার দরের চেয়ে বেশি হয় কয়েক হাজার মেট্রিক টন চিনি থেকে গেছে গুদামেই। ওই চিনি যদি মাটিতে ফেলাতে দেয় পিঁপড়াও খায় না, আর এই চিনি বাড়িতে ফেলে দিলেও পিঁপড়া যাওয়া ধরে, কারণ আখের চিনি খুব উন্নত মানের চিনি। এখানকার রেট বেশি, বাইরের চিনিটার রেট কম বা ওটার মানও কম, এই জন্য ওদের ওটা রেট কম। চিনি বিক্রির জন্য সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করছেন প্রশাসনিক এই ব্যবস্থাপক। মার্কেট প্রাইসের বিষয়টা যেন নির্ধারণ করে বাজারের চাহিদার সাথে যদি এটার মিল রেখে করে সেই পলিসিটা যদি গ্রহণ করে হয়তোবা আমরা এটা থেকে উদ্ধার হতে পারবো। উৎপাদিত চিনি বিক্রি করেই টানাটানির মধ্যে চলতে হচ্ছে। পাশাপাশি শঙ্কায় থেকে সরকার অর্থ না দিলে দুমড়ে মুচড়ে শেষ হওয়ার কথা বলছেন এই ব্যবস্থাপক। আমার চিনির দাম বেশি বাজারে, সাদা চিনির দাম কম। আমার 125 টাকা গভর্নমেন্টের রেট, ওখানে 110 টাকায় চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আমার সাথে ট্রেড যে গ্যাপটা, এটা প্রায় 20-25 টাকার গ্যাপ চলতেছে। তাহলে আমার চিনি এখন বিক্রি হচ্ছে না। মিল কর্তৃপক্ষের তথ্য বলছে বর্তমানে মিলের গুদামে প্রায় 4000 মেট্রিক টন চিনি মজুত রয়েছে। মিলটির ঋণ রয়েছে প্রায় 350 কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড 2025-এ সিইও অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের সিইও নিশাত তাসনিম সচিব। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত সি-সুইট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে এই সম্মাননা দেওয়া হয়। এতে সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার পান ওয়ালটনের হেড অফ ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের মোহাম্মদ ফিরোজ আলম। নিশাত তাসনিম সচিবের নেতৃত্বে অনলাইনে ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেলের ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করে আসছে ওয়ালটন। চলতি বছর 24 জন ব্যবসায়ীকে সি-সুইট অ্যাওয়ার্ডস 2025 দেওয়া হয়। রুশ ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এতে দর কমেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ও ব্রেন্ট ক্রুড সহ জ্বালানি তেলের দাম।
এদিকে চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় নিম্নমুখী গ্যাসোলিনের দামও, তবে ঊর্ধ্বমুখী কয়লা ও প্রাকৃতিক গ্যাসের দাম। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত আর নানা জল্পনা কল্পনার পর অবশেষে সম্ভাবনা দেখা দিয়েছে দুই দেশের মধ্যকার সমঝোতা চুক্তির। এমন হলে মস্কোর তেলের ওপর থেকে উঠে যেতে পারে আরোপিত সব নিষেধাজ্ঞা, যার প্রভাব এরই মধ্যে পড়েছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মঙ্গলবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে $58.65। মাস ব্যবধানে দাম কমেছে 4.23%। দাম কমেছে ব্রেন্ট ক্রুডেরও। এক মাসে 2.63% দাম কমে প্রতি ব্যারেল এই তেল বিক্রি হয়েছে $63.19। নিম্নমুখী রয়েছে গ্যাসোলিনের দামও। চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় এক মাসে এই জ্বালানির দাম কমেছে 1.66%। প্রতি গ্যালন বিক্রি হচ্ছে $1.88। এদিকে গেল আগস্টের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে কয়লা। মাস ব্যবধানে 6.62% বেড়ে মঙ্গলবার প্রতি টন এই জ্বালানি বিক্রি হয়েছে $111.15। চাহিদা বাড়তে থাকায় ঊর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দামও এক মাসে 15.89% বেড়ে প্রতি MMBTU বিক্রি হচ্ছে $4.63। অন্তরা সেন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা লাইসেন্স পাওয়ার পরও ভিসা না মেলায় দেশটিতে যেতে পারছেন না বহু বাংলাদেশি চিকিৎসক। বিভিন্ন প্রতিবন্ধকতায় সেখানে বাংলাদেশি স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমার পাশাপাশি ভারত, পাকিস্তান ও মিশরের চিকিৎসকদের আধিপত্যে তারা আরও পিছিয়ে পড়ছেন। শিবরিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসক 263 জন, ফার্মাসিস্ট ও নার্স খুব কম। অনেকে বাংলাদেশি লাইসেন্স পেলেও ভিসা জটিলতায় দেশটিতে যেতে পারছেন না। রোববার সন্ধ্যায় আবুধাবি দূতাবাসের আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা চ্যালেঞ্জ সেমিনারে এইসব তথ্য তুলে ধরেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা জানান, আমিরাতের স্বাস্থ্যসেবা 80% ভারতীয় চিকিৎসকদের হাতে, বাকি অংশে পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপিন সহ অন্য দেশের চিকিৎসকরা। তাদের মতে ভিসা জটিলতা কমলে বাংলাদেশিদের এই শূন্যস্থান অনেকটাই পূরণ করা সম্ভব। এদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কম খরচে 24 ঘন্টা চিকিৎসা পরামর্শ দানের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখানে আমরা চেষ্টা করেছি প্রফেশনালসদের নিজেদের মুখে শুনবার জন্য যে তারা কি কি প্রবলেম ফেস করে এবং কেন এটি বাংলাদেশের ইয়াং ডক্টরস প্রফেশনাল বা মেডিকেল প্রফেশনালসদের জন্য অ্যাট্রাকটিভ হচ্ছে না, এটি ওনারা আলোচনা করেছে। বাংলাদেশ সরকার ও আমিরাতের বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে এসব চ্যালেঞ্জ ধীরে ধীরে সমাধানের আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চীনে ডাচ চিপ নির্মাণাত প্রতিষ্ঠান নেক্সপিয়ারের কারখানা ঘিরে শুরু হওয়া কূটনৈতিক সংকটে প্রভাব ফেলছে বিশ্বের সেমিকন্ডাক্টর খাতে, যা বৈশ্বিক গাড়ি নির্মাণ শিল্পকে মারাত্মক ক্ষতির মুখে ফেলবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। চীন ও ডাচ সরকারের আলোচনার পরও কাটেনি এই সংকট। বিস্তারিত প্রতিবেদনে। নেক্সপেরিয়া এমন মৌলিক সেমিকন্ডাক্টর তৈরি করে যা গাড়ির ব্রেক থেকে শুরু করে এয়ারব্যাগ এবং বৈদ্যুতিক জানালা সবকিছুতেই ব্যবহার হয়। চিপগুলো এতই সস্তা যে এগুলোর দাম পয়সার ভগ্নাংশের সমান। তবুও চিপ সরবরাহ সংকটের কারণে নিশান ও হোন্ডাকে উৎপাদন কমাতে হয়েছে এবং জার্মানির একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে। সেপ্টেম্বরে ডাচ সরকার নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করলে বিরোধের সূত্রপাত হয়, যার অবস্থান নেদারল্যান্ডসে, কিন্তু এর মূল কোম্পানি চীনে অবস্থিত। ঘটনার প্রতিক্রিয়ায় বেইজিং প্যাকেজিং করা নেক্সপেরিয়ার চিপ সরবরাহ এবং রপ্তানি বন্ধ করে দেয়। এতে অস্থিরতা শুরু হয় অটোমোবাইল শিল্পে। ডাচরা ভেবেছে তারা নেক্সপেরিয়াকে নিয়ন্ত্রণ করছে, আদতে তারা একটি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে মাত্র। আসলে চিপ অ্যাসেম্বলি ও প্যাকেজিং এর 70% চীনে। তাই তারা যখন নেদারল্যান্ডসে নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে, তখন চীন সরকার নেক্সপেরিয়াকে চিপ সরবরাহ ও রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। মধ্য এবং কম দামের প্রায় সব চিপই চীনে তৈরি হয়, ফলে চীন সরবরাহ বন্ধ করায় গোটা বিশ্বেই এর প্রভাব পড়ে। দুই সরকারের আলোচনার পর ডাচ সরকার হস্তক্ষেপ থেকে এক ধাপ
পিছিয়ে আসে, যেটিকে স্বাগত জানায় চীন সরকার। তবে এটিকে যথেষ্ট মনে করছে না চীন। অন্যদিকে নেক্সপেরিয়া এবং উইনটেকের মতবিরোধও দূর হয়নি, ফলে চিপ সরবরাহ চেইনে সংকটও সমাধান হয়নি। তবে সংকট সমাধানে রাজ সরকার আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চীনে যে পরিমাণ দক্ষ কর্মী আছে সেটি বিশ্বের আর কোথাও নেই। ফলে চীনের বিকল্প ভাবতে গেলে এই পরিমাণ দক্ষ কর্মী তৈরি করা এবং সেটিকে চীনের মতো অল্প মজুরিতে পাওয়ার নিশ্চয়তা পেতে হবে, যেটি বর্তমান বিশ্বে প্রায় অসম্ভব। তাই আমি মনে করি সরবরাহকারী হিসেবে চীনকে প্রতিস্থাপন করা খুবই কঠিন। ফলে রেয়ার আর্থ বা নেক্সপেরিয়ার ঘটনা মানুষকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করছে। এদিকে চীন বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহে শৃঙ্খলা ফেরাতে নেদারল্যান্ড সরকারকে আহ্বান জানায়। দেশটি এতে ইতিবাচক সাড়া দেয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সচ্ছলতা আনতে বিদেশ গিয়ে যৌন নির্যাতন ও মারধরের শিকার 3 বছরে প্রবাসে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। সুরক্ষা নিশ্চিত করে দক্ষতা উন্নয়নের পরামর্শ। যুক্তরাষ্ট্র থেকে ছিটকে পড়ছে চীনা পোশাক, বাজার দখলে এগিয়ে ভিয়েতনাম। বাংলাদেশ প্রবৃদ্ধির শীর্ষে থাকলেও ভোগাচ্ছে জ্বালানি সংকট, অর্থনৈতিক কূটনীতিতে জোর। এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আর অপেক্ষায় থাকতে হচ্ছে না পণ্যবাহী জাহাজকে। গড় অবস্থানের সময় এখন শূন্যের কোঠায়, সরাসরি বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয়। এই ছিল এই সময়ের বাণিজ্যের এখনকার আয়োজনে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ধ্রুব। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।